নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব পাপিয়া মিত্রের লেখা গল্প যুগের সন্ধিক্ষণে। বিছানায় আড়মোড়া ভেঙে সুলেখা উঠে বসল। আস্তে আস্তে দরজা খুলে বারান্দার সিঁড়িটার কাছে এলো। কটা হবে? ভোর ৫টা, ৫টা ১০। এই বর্ষার সকালে এক একদিন যেমন অন্ধকার থাকে আকাশ, মেঘে মেঘে কখন যে ৬টা বেজে যায় বোঝা যায় না, তেমন আকাশে এক একদিন সূর্য বেশ বৃষ্টি ধোয়া পাতার ফাঁক দিয়ে আকাশের মেঘ সরিয়ে ঘুম থেকে তুলে দেয় সুলেখাকে। আজকের আকাশটা দেখে সুলেখার খুব ভালো লাগলো ঘুম চোখেই। মনটা খুব হালকা মনে হলো। হাতে ব্রাশটা নিয়ে বারান্দায় ৩ ধাপ সিঁড়ি নেমে বাদিকের ৬ ফুট কমন প্যাসেজের মধ্যে নরম বেড়ে ওঠা অপরাজিতা গাছটাতে ফুল ফুটেছে কিনা দেখে এলো। পাশেই কুমড়ো গাছটার গায়ে একটু হাত বোলালো। দাঁত ব্রাশ করতে করতে আবার বারান্দায় এসে বসল। সুজয় কখন ঘুম থেকে উঠে পড়েছে সুলেখা খেয়াল করেনি। বারান্দার সামনে মাঝারি একটা মাঠ আছে। মাঠের উল্টো দিকে একটা বাড়ি, দক্ষিণ পূর্ব কোণেও একটা বাড়ি। সেই বাড়ির লোকজনদের সঙ্গে সামান্য পরিচয় হয়েছে। ওই বাড়ির বাসিন্দারা সপ্তাহখানেক হলো নতুন এসেছে। এখানকার পরিবেশটা সুলেখার ভালো লাগে, বেশ গ্রাম্য গন্ধ পায়। সকালের রোদ ঝলমালে আকাশে খোলা মাঠে কত ভিন্ন ধরনের যে পাখি আসে, কি মিষ্টি তাদের ডাক। এই ডাক শোনা আর পাখি দেখার লোভে সুলেখা আপ্রাণ চেষ্টা করে ভোররাতে বিছানা ছাড়তে। তবে সেটা প্রায় দিনই হয়ে ওঠে না। সুলেখা দাঁত ব্রাশ করতে করতে অন্যমনস্ক হয়ে যায়। হুঁশ ফেরে সুজয়ের ডাকে। কখন উঠেছ? মন খারাপ? খুব টেনশনে আছো নাকি? সুজয়ের কথাগুলো কানে যেতেই সুলেখা বলল, দেখো, আজকের আকাশটা খুব সুন্দর, এত মিষ্টি আলো। এই নির্মল আকাশ আমাদের জন্য কি কোনো সুখবর এনে দিতে পারে না? লেখা, তোমার এই সুন্দর কথা আমার সারা দিন কাজের মধ্যেও কানে বাজে। না পাওয়ার ব্যথা ভুলিয়ে দেয় অনেক স্মৃতি। ৬টা বাজল। জয়কে বাথরুমে যাওয়ার কথা বলে সুলেখা মুখ ধুতে গেল। প্রায় ১২ বছর হতে চলল সুজয়কে জয় আর সুলেখাকে লেখা করে নিয়েছে ২৫শে ডিসেম্বরের এক আদুরে শীতের দুপুর, বোটানিক্যাল গার্ডেনের এক বটের ছায়ায় বসে। বৌভাতের পর এই প্রথম শনিবার পেয়েছে সুলেখাকে নিয়ে বেড়াতে যাবার জন্য। যৌথ পরিবার, সবেমাত্র কদিন বিয়ে হয়েছে, আত্মীয় স্বজনও চলে গেছে, বাড়িটাও ফাঁকা এখন। আগে সুযোগ এলেও পারেনি ওরা প্রকৃতির সঙ্গে নিজেদের এক করে ফেলতে। সবচেয়ে পুরনো বটগাছটা না হলেও অনেক ঝুড়িনামা ছায়াঘেরা অন্য বটগাছের নিচে গায়ে গা লাগিয়ে বসল ওরা। আচ্ছা লেখা, আজ আমার সঙ্গে এখানে এসে কত আনন্দ পেয়েছ তুমি? সুলেখা নীলপালিশ খুঁড়তে খুঁড়তে আপন মনেই বলে, অনেক। হুম, ওই রকমভাবে বললে চলবে না, পরিমাপে বলো। বলো কত কিলো, কত লিটার। সুজয় আরও একটু ঘনিষ্ঠ হয়ে এলো। কথায় কথায় কখন যে সূর্যের আলো বটের ঝুড়ির ফাঁক দিয়ে বিদায় নিয়েছে সেটাকে ভালো করে লক্ষ্য করতে গিয়ে লেখাকে নিবিড় করে টেনে নিল। বটের নিচে শীতের সন্ধ্যায় ১ থেকে ২ ঠোঁটকে নিজের মুখে টেনে নিয়ে জিভে জিভে ঠেকিয়ে যতক্ষণ না শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল ততক্ষণ ছাড়াছাড়ি হয়নি দুজনে। লেখার আজও মনে পড়ে জয়ের ঠোঁটে কি প্রচণ্ড জোর ছিল, জিভটাকে কিভাবে মুখের মধ্যে টেনে নিয়েছিল, আজও শিহরণ জাগে। বেসিনে দাঁত ব্রাশ করে মুখ ধোয়ার সময়
হঠাৎ লেখার সুজার গালের কথা মনে পড়ে গেল। অনেকদিন হয়ে গেল, জয়ের গালটা আর আগের মতো নরম নেই, সেই 25শে ডিসেম্বরের মতো আর সজীব নেই। জয় আগের থেকে অনেক বদলে গেছে। কিছুটা অফিসের চাপ, নিজে বাড়ি করার ঝক্কি, সঙ্গে ওদের জীবনে তুলতুলির আবির্ভাব। অনেক সময়কে পেছনে ফেলে সুজয় এখন পরিবর্তিত এক পুরুষ। তবে লেখার কাছে জয় পরিপূর্ণ এক স্বামী। তাড়াতাড়ি মুখ মুছে নিয়ে 2 কাপ চা বানালো। চায়ের সঙ্গী করে সারাদিনের প্রত্যহ ঘটে যাওয়া টুকরো টুকরো ঘটনা, তুলতুলির পড়াশোনা, প্রতিবেশীদের সঙ্গে গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা ইত্যাদি নানা রকম কথাবার্তায় সকালের 8 ঘণ্টার সময়টা আবেগঘন মুহূর্ত হয়ে আছে গত 11 বছর 11 মাস ধরে। গতকাল রাতে সুজয়ের পিসিমা এসেছেন রামপুরহাট থেকে। সপ্তাহখানেক থাকবেন। আগেরবার সুজয়, সুলেখা আর তুলতুলিরা তারাপীঠ হয়ে রামপুরহাটে বেশ কিছুদিন কাটিয়েছিল। সেই থেকে তুলতুলির ওই পিসিদিদার প্রতি অদ্ভুত টান জন্মে গেছে। প্রায়ই তার মুখে পিসিদিদার কথা লেগে থাকত। সুজয় ছোটবেলাতেই বাবা ও মা মারা যান। সেই থেকে রামপুরহাটে পিসির বাড়িতে থেকেই সুজয় মানুষ হয়েছে। মা বলতে সুজয় পিসিমাকে জানে। বড় ছেলের বাড়ি দাসনগরে যাওয়ার পথে, তাই কলকাতায় তুলতুলির সঙ্গে কিছুদিন কাটিয়ে যাওয়া। সুজয়ের কাছে 2 রাত থাকা। চা পর্বের পরে লেখার চলে তুলতুলিকে ঘুম থেকে ওঠানোর পালা। সঙ্গে সঙ্গে রান্নাঘরের কাজে হাত দিতে হয়, কারণ জয় সকাল 8টার মধ্যেই বেরিয়ে পড়ে। ভিড় এড়ানোর জন্য কিছুটা সময় হাতে নিয়েই বের হয়। তারপর তুলতুলিকে তৈরি করতে ইদানিং বেশ নাজেহাল হতে হচ্ছে সুলেখাকে। ক্লাস 5, ছোট্ট শরীর, অথচ পিঠে মস্ত বইয়ের বোঝা। ক্লান্ত শরীরে তুলতুলি যখন বিকাল 5:20 বাস থেকে নামে, তখন স্টপেজে দাঁড়িয়ে থাকা সুলেখার মনটা খুব খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার পথে যে মাঠটা এতদিন ছিল, সেটাও এই ক্লান্ত মুখগুলো দেখে ঘেন্নায় মুখ লুকিয়েছে আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়িগুলোর ভিতের তলায়। স্কুল থেকে ক্লান্ত তুলতুলি আনন্দ খুঁজে পায় টিভির নব ঘুরিয়ে কার্টুনকে সামনে ধরে। জলখাবারের পর্ব মিটিয়ে নেমে পড়তে হয় সেই অবিরাম এক পরিচিত যুদ্ধে। হোমওয়ার্ক আর ক্লান্তি। কে হারবে? অর্ধেক দিন রাতের খাবার খেতে হয় ঘুমের ঘোরে। তুলতুলিকে ডাকতে গিয়ে দেখল পিসিদিদার আঁচলটাকে হাত পাকিয়ে অঘরে ঘুমোচ্ছে মেয়ে। ডাকতে গিয়েই সুলেখা অনুভব করল তুলতুলির গা বেশ গরম। যা ভেবেছে ঠিক তাই। আজকাল এই জ্বরটা মানুষকে কাবু করে দিচ্ছে। অতএব সপ্তাহখানেক আগে উঠছে না বিছানা ছেড়ে। পড়াশোনাও বন্ধ। কাছে পিঠে ছোট্ট একটা বাজার আছে এই শিশির ঝরা কলোনিতে। হঠাৎ দরকার কিংবা অসময়ে অতিথি আপ্যায়ন সামলে দেয় বাজারটা। সুজয় বাজার থেকে ফিরে স্নানে গেল। ইতিমধ্যে খুব সামান্য রান্নাই করতে পেরেছে সুলেখা। মনটা পড়ে আছে মেয়েটার দিকে। স্কুলের পড়া অনেকটা এগিয়ে যাবে। আবার সব ফোন করে খবর নাও, কাছে কোনো বন্ধুও থাকে না। হুঁশ ফিরল সুজয়ের ভাত দেওয়ার জন্য তাড়ায়। ভাত বাড়তে বাড়তে সুলেখা জানিয়ে দিল সুজয়কে তুলতুলির জ্বরের কথা। তাড়াতাড়ি ফেরার কথা যেন মনে থাকে। পিসিমাকে নিয়ে কালীঘাটে যেতে হবে। সুজয় খেতে বসে শুনতে পেল বাসের হর্ন। জানলা দিয়ে তাকাতে দেখল দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে বাসটা। তার মানে আরও 10 মিনিট পরের বাসটায় যাওয়া। তুলতুলির ঘরে ঢুকে সুজয় দেখল পিসিমা পাশ ফিরে ঘুমোচ্ছেন। তুলতুলি জেগে আছে। মাথায় হাত রেখে জ্বরের তাপ নিল। বলে গেল তাড়াতাড়ি ফিরবে। প্রতিদিনই সুজয় এত রাত করে বাড়ি ফেরে যে মেয়ের সঙ্গে কোনো কথাই হয় না। আজ তাড়াতাড়ি ফেরার কথা জানতে তুলতুলি খুশিই হলো বেশ, বোঝা গেল। জয় অফিসে যাওয়ার জন্য সিঁড়িতে নামতেই লেখা মনে করিয়ে দেয় ভোরের কথাগুলোকে। জয় লেখার গালে টোকা দিয়ে চলে যায়। তুলতুলিকে খেতে দেওয়ার জন্য সুলেখা ঘরে ঢুকে দেখল জানলার বাইরে
দৃষ্টি চলে গেছে তার। পিসিমা উঠে পড়েছেন ঘুম থেকে। পিসি শাশুড়িকে জানিয়ে দেয় সুলেখা। বাথরুমে স্নানের জল রেডি। তুলতুলিকে মুখ ধুইয়ে খাওয়াতে বসল সুলেখা। জ্বরটা মনে হয় বেশ ভালোই পড়েছে। অল্প কিছু খাইয়ে ক্রোসিন ট্যাবলেটটা দিতে যাওয়ার মুহূর্তেই টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। টেলিফোনের অপর প্রান্ত থেকে রায়দার গলার আওয়াজ পেয়ে খানিক চমকেই গেল। অনিমেষ রায়, সুজয়ের সিনিয়র অফিসার। একই বীমা কোম্পানিতে আছেন বেশ কয়েক বছর হল। সুজয় বাড়িতে আছে না অফিসে বেরিয়ে গেছে জানতে চাইছিলেন। মিনিট 20 হলো বেরিয়ে গেছে। এই কথা শুনে রায়দা বেশ উত্তেজিত হয়ে বললেন, সুজয়ের মতো দায়িত্ববান ছেলেদের জন্য এই বীমা কোম্পানিগুলো এখনো ঠিক পথে চলছে। বাইদা বাই, যে জন্য ফোন করা, ভেবেছিলাম অফিসে আসলেই জানাবো, কিন্তু আনন্দটা আর ধরে রাখতে পারছি না। কিসের আনন্দ জানার জন্য ব্যস্ত হয়ে পড়ল সুলেখা। আর কথা না বাড়িয়ে রায়দা বললেন, সুজয় উন্নতির জন্য যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষায় পাশ করেছে। একটা আত্মতৃপ্তির শব্দ অনায়াসেই বের হয়ে আসে সুলেখার গলা থেকে। রায়দাকে সুলেখা জানিয়ে দেয় সকালের আবহাওয়ার কথা। অনেক ধন্যবাদ আপনাকে, খবরটা আগে জানিয়েছেন বলে। একটা খাওয়া কিন্তু পাওনা রইল। উপাস থেকে লাইনটা কেটে যায়। টেলিফোনটা বেশ কিছুক্ষণ বুকের কাছে আঁকড়ে ধরে থাকে সুলেখা। আর কিছুক্ষণ কাটলেই বাড়িতে একটা ফোন আসবে। সেটা জয়ের ছাড়া আর কারোরই হবে না। সুলেখা ফোনটা নামিয়ে এক লাফে তুলতুলির কাছে এসে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগল, তুলতুলি, তোমার বাবা পাশ করেছে। দেখলে তো, সবসময় বলতাম নিষ্ঠা কখনো বিফলে যায় না। তোমার বাবার পরিশ্রম আজ সার্থক। বাবার মতো পরিশ্রম করতে শেখো। সুলেখার গলার আওয়াজ পেয়ে পিসিমা বাথরুম থেকে তাড়াতাড়ি বের হয়ে আসেন। তিনিও জানতে পারেন তার সুজয় প্রমোশন পেয়েছে, উন্নতি করবে চাকরিতে। বীমা কোম্পানির সে একজন অফিসার হল। সারাটা জীবন অনেক কষ্ট করেছে ছেলেটা। মনের জমে থাকা কথাগুলো সুলেখা বলেই ফেলল পিসিমাকে, তিরুপতি যেতে হবে। তারকেশ্বর মহাদেবের জন্য রূপোর ত্রিশূল আর বেলপাতা দিতে হবে। হাউস বিল্ডিং লোনটা বেড়ে যাবে। দোতলাটা ভালোভাবে শেষ করতে পারবে। বছরে একবারের জায়গায় হয়তো এবার থেকে দুবারই যেতে পারবে বেড়াতে। হঠাৎ সুলেখা এক দৌড়ে টেলিফোনের কাছে যেতেই থমকে দাঁড়ালেন পিসিমার গলার আওয়াজ পেয়ে। এখন আর কোথাও ফোন করো না বৌমা, আগে ছেলেটাকে বাড়ি ফিরতে দাও, ওর হাসি মুখ দেখি। পিছুটান পড়তেই দাঁড়িয়ে পড়ল সুলেখা। বাপের বাড়িতে আনন্দ সংবাদটা দিতে যাচ্ছিল। ঘড়ির কাঁটা 10টার ঘরে। একবার মনে করল অফিসে একটা ফোন করলে কেমন হয়। মনে একটু অভিমানের মেঘ যেন উকি মারল। এতক্ষণে তো জয় পৌঁছে গেছে, খবরটাও পেয়ে গেছে। তাহলে একটাও ফোন এলো না কেন? মা, একটু জল দেবে? একটু কাছে বসবে? তুলতুলির গলা পেয়ে সুলেখা ব্যস্ত হয়ে পড়ে। কাছে এসে মেয়ের কপালে হাত রাখল। জ্বরটা বেড়েছে মনে হলো। মনে পড়ল ওষুধটা ওকে দেওয়া হয়নি। তার আগে ওকে কিছু খাওয়াতে হবে। এই ভেবে রান্নাঘরের দিকে যেতেই পিসিমা বললেন যে তিনি খাইয়ে দিয়েছেন। বেলা বাড়ছে। সুলেখা স্নানে যাওয়ার জন্য ব্যস্ত হতেই টেলিফোনটা আবার বেজে উঠল। হ্যালো, মিসেস দত্ত কথা বলছি। হ্যাঁ, আমি বলছি। বলো বলো, এত দেরি করলে কেন? খুব আনন্দ হচ্ছে না? বলেছিলাম না পাস তুমি করবেই। আর আজকে সকালটার কথা চিন্তা করো। আচ্ছা, অফিসে কি খুব হইচই হচ্ছে? তোমাদের বাকি 3 জনের খবর কি? কখন বাড়ি আসছ? এক নিঃশ্বাসে কথাগুলো শেষ হতেই অপর প্রান্ত থেকে একটু গম্ভীর গলা, শোনো, আলমারিতে কোম্পানির যে ফাইলটা আছে সেটা খুলে আমাকে অ্যাডমিট কার্ডের নাম্বারটা বলো। কেন, রায়দা যে ফোন করে জানিয়েছেন তোমার পাশের খবর। হ্যাঁ, উনিও বলেছেন মিস্টার দাস দেখেছেন আমার নামটা লিস্টে আছে, তবে ম্যানেজার বলছেন নেই। আর জোনাল অফিস থেকেও সিংজি বললেন নামটা নেই। কি বলছো?
ইয়ার কি মেরো না প্লিজ। তুমি কি ইচ্ছাকৃত আমার টেনশন বাড়াচ্ছ? লেখা, কথা না বাড়িয়ে নাম্বারটা ঠিক ঠিক বলো। লিখে নাও, 439521। কি হলো আমাকে জানাতে ভুলো না। টেলিফোনের লাইনটা হঠাৎই কেটে যায়। বিমর্ষ সুলেখা বসে পড়ে চেয়ারে। ভাষা ভাষা কথা পিসিমা শুনেছেন, কিছুটা আন্দাজ করতে পেরেছেন। পায়ে পায়ে এগিয়ে আসেন সুলেখার কাছে, মাথায় হাত রাখেন। চোখের জল মুছিয়ে নিজের চোখে হাত রাখতে রাখতে বললেন, পৃথিবী থেকে সততা উঠে গেছে, পরিশ্রম শব্দটা হারিয়ে গেছে। যত সব রাজনীতির খোলা জলে, এখন কার মামা কার কাকা, যে যত রাজনীতির ওপর মহলে থাকবে তাদের ঘরেই যত আনন্দ, তাদের বেঁচে থাকাটাই বেঁচে থাকা। পিসিমা তুলতুলিকে ওষুধ খাইয়ে সামান্য কিছু খাওয়াতে বসলেন। ক্লান্ত সুলেখা বাথরুমে যায় স্নান সারতে। পিসি দিদার গল্প শুনতে শুনতে তুলতুলি কখন ঘুমিয়ে পড়েছে। পিসিমা অবাক হয়ে দরজার দিকে চোখ রেখে বসে আছে। সুলেখা ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে আঁচড়াতে কোথায় যেন হারিয়ে যায়। মাত্র ঘণ্টা দেড়েক আগে উত্তেজনায় খুব জোরেই চেঁচিয়ে ফেলেছিল। রান্নাঘরের টুকিটাকি কাজ সারতে সারতে ভাবছিল কাছের বাজারটায় গিয়ে কিছু রজনীগন্ধার স্টিক কিনে আনবে। ঘরটায় সন্ধ্যাবেলায় একটা দামি ধূপ জ্বালাবে। আর দুদিন আগে 25 নম্বর ট্রামে করে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে কাঁচা কলার কোপ্তা খাওয়ার কথা হচ্ছিল। সেই কোপ্তা দুপুরে রেঁধে রাখবে, নিজেকে একটু সুন্দর করে সাজাবে, জয়ের বইয়ের টেবিলটা ভালো করে গুছিয়ে রাখবে। কোচিং সেন্টারে গিয়ে বলে আসবে জয় আসতে পারবে না। দোতলাটা ভালো করে সাজাতে হবে, একটা ওভাল টাইপের ডিভান করাতে হবে। বাড়ির জন্য জয় ইদানিং একটু বেশি চিন্তা করত। হয়তো মনে মনে প্রমোশনের ব্যাপারে একটু বেশি রকমের আশাবাদী হয়েছিল। তাই চা পর্বের সময় বাড়ির কথাই কথা প্রসঙ্গে এসে যেত। চোখ দুটো রগ রগ টনটন করে ওঠে, চোখটা জ্বালা করতে থাকে। বর্ষার সময় হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটাও বেশ লাগছে। ভালো করে স্নান করে কোনো লাভ নেই। উথাল পাতাল চিন্তাকে খান খান করে টেলিফোনটা আবার বেজে উঠল। খুব ধীর পায়ে সাবধানী হাতে রিসিভারটা উঠে এলো হাতে। বরফ গলায়, হ্যালো। লেখার স্বর, হ্যাঁ আমি বলছি, আমার নামটা নেই। তবে যে রায়দা। লেখার কথা শেষ হয় না। উনি যেমনটা খবর পেয়েছেন তেমন জানিয়েছেন। আসলে হেড অফিস থেকে মিস্টার দাস আমার নামটা দেখেই রায়দাকে জানান। রায়দা আনন্দটা চেপে রাখতে না পেরে আমাকে জানাতে গিয়ে তোমাকে জানিয়ে ফেলেছেন। আসলে নামের পাশে ছোট্ট পদবিটার কথা অত কারোর মাথায় ছিল না। সুজয়দের নামটা আছে। কি বলছো? ইয়ার কি মারছো না তো? যেটা সত্যি সেটা জানালাম, ছাড়লাম। লাইনটা কেটে যায়। বিধ্বস্ত সুলেখা সোফায় গা এলিয়ে দেয়। পিসিমা ধীর পায়ে ঘরে ঢোকেন। বৌমার মুখ থেকে সব কথা শোনেন। আপন মনে চুলে বিলি কাটতে থাকেন। সুলেখা ঘর থেকে বারান্দায় যায়। বেলা গড়াতে থাকে। মাঠটায় দুপুরের পাখিরা আসে, খুঁটে খুঁটে খাবার খায়। সামান্য জল কাঁপিয়ে পুকুরের দু একটা মাছ শ্বাস নিয়ে তলিয়ে যায় জলে। হুপ পাখি 4-5খানা ছানা নিয়ে খাবারের সন্ধানে পুকুরের পাঁক ঘেটে এদিক ওদিক যায়। সুলেখার মাথাটা আস্তে আস্তে গ্রিলে এসে ঠেকে। নামই বীমা কোম্পানি। সুজয় এই কোম্পানিতে দীর্ঘ 15 বছর চাকরি করছে। হাসি খুশি, পরোপকারী, লেখাপড়ায় আগ্রহী এবং বরাবরই খুবই পাংচুয়াল।
অল্প বয়সে খুব নিচু স্তরেই এই কোম্পানিতে চাকরি পায়। নিজের নিষ্ঠায় ধীরে ধীরে ওপরে ওঠে। দীর্ঘ 5 বছর পর এই কোম্পানিতে অফিসার র্যাঙ্কের পরীক্ষা হল। সারা ভারতবর্ষ জুড়েই এই পরীক্ষা রাজ্য থেকে প্রায় 2000 ক্যান্ডিডেট ছিল। সর্বসাকুল্যে প্রার্থী বাছাই মাত্র 150, তাও আবার এসটি এসসি জেনারেল মিলিয়ে। শেষ 2 মাস সুজয় খুব পরিশ্রম করেছিল। সিংজি যখন আনঅফিসিয়ালি খবরটা পেয়েছিলেন তখনই সুজয়কে জানিয়ে দিয়েছিলেন। এ ব্যাপারে লেখাও জয়কে যতখানি সাহায্য করার ততখানি করেছিল। অফিস থেকে এসে কোচিং সেন্টারে ইংরাজির ক্লাস নিতে যাওয়া, তারপর বাড়ি ফিরে নিজের পরীক্ষার প্রস্তুতি নেওয়া, এইভাবে দিন কেটে গেছে চরম ব্যস্ততার মধ্যে। প্রতিদিন রাতে জয়ের কোচিং সেন্টারের খাতাগুলো দেখে দেওয়ার ভার লেখা নিজেই তুলে নিয়েছিল। কোম্পানির মার্কেটিং অফিসার মিস্টার চাওলার মেয়েকে সুলেখা গান শেখাতেন। সেই সূত্রে অন্যরকম সম্পর্ক ছিল ওই পরিবারের সঙ্গে সুলেখা ও সুজয়দের। তাই ওনার কাছে সাহায্য পেয়েছে সুজয়। সুলেখার দীর্ঘদিন চাওলা পরিবারে যাতায়াত, সম্পর্কটা ঠিক দাদা বোনের মতো। তাই সুলেখাও কিছু বইপত্র জোগাড় করতে পেরেছিল। মিস্টার চাওলা যথাসম্ভব সাহায্য করেছিল সুজয়কে। কোম্পানির এই রামদত্ত স্ট্রিটের ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার দাস ও ম্যানেজার মিস্টার ব্যানার্জি দুজনেই সুজয়কে সুনজরে দেখেন। কাজের স্টাইল, চিঠি লেখার ধরন, গ্রাহক বৃদ্ধি সবেতেই একটা বুদ্ধিমত্তার পরিচয় পায়। নিজের ব্রাঞ্চ ছাড়াও জোনাল অফিস, হেড অফিসের অফিসারদের কাছে সুজয় খুব কাছের জন। অনেকেই বলেন এই সমস্ত ছেলেরা কবে প্রমোশন পাবে। সুজয়কে সবাই সুজয় বলেই চেনে, পদবিটা অনেকেই জানেন না। সুজয় ব্যস্ত হয়ে পড়ে যখন জানতে পারে রায়দা লেখাকে খবরটা জানিয়ে দিয়েছেন। মনে মনে ভেঙে পড়ে লেখার মুখের কথাটা ভেবে। প্রতিদিন বারবার জিজ্ঞাসা করত অফিসের কোনো খবর আছে কিনা। আসলে সুজয় যে মনে মনে ভীষণ রকমই কৃতজ্ঞ লেখার জন্য। ও লোভী নয়, কিন্তু মনে প্রাণে চায় স্বামী জীবনে সুপ্রতিষ্ঠিত হোক। রামদত্ত স্ট্রিট শাখার আজ আর কারোর কাজে মন নেই। পেছন থেকে রায়দা এসে সুজয়ের কাঁধে হাত রাখলেন। খুব খারাপ লাগছে। প্রথম খবরটা যখন মিসেস দত্তকে দিই উনি যে কি আনন্দ পেয়েছিলেন টেলিফোনেই তা বুঝেছিলাম। এখন আর ওনার কাছে মুখ দেখানো যাবে না। রায়দার কোনো দোষ নেই, সুজয় মেনে নেয় সে কথা। সবটাই ভাগ্যের দোষ। না হলে কেউ তার নামের সাথে পদবিটা লক্ষ্য করল না। এত সব ঘটে যাবার পর সুজয়ের পা আর সরেনি হেড অফিসের পথে। রায়দা নিজের ভুলের প্রায়শ্চিত্ত কিছুতেই করতে পারছিলেন না। রোল নাম্বারটাও দিয়েছিলেন, কিন্তু এই রকম ভুল। সুজয় আর বসে থাকতে পারল না। ঘড়ির দিকে দৃষ্টি পড়তে দেখা গেল কাঁটা চলে গিয়েছে 5টার ঘর ছাড়িয়ে। সারাদিন টেলিফোন, কথা, আশা, দুশ্চিন্তা এই নিয়েই কেটে গেছে। অবসন্ন ভারাক্রান্ত মন নিয়ে চেয়ার থেকে টেনে তোলে শরীরটাকে। তুলতুলিকে কথা দিয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ঠিক রাত 8টা। দরজায় বেলের শব্দে প্রতিদিনের মতো আশা নিয়ে না গেলেও এক ক্ষীণ আশা নিয়ে লেখা দরজা খোলে। জয়ের মুখে কে যেন কালি ঢেলে দিয়েছে। জয় দেখল প্রতিদিনের অতি পরিচিত মুখটার যেন অনেক বয়স বেড়ে গেছে। ধীর পায়ে বারান্দা এসে ধপাস করে চেয়ারে বসে পড়ল। লেখার আশার আলো যেন কিছুতেই নিভছে না। অল্প হাসির রেখা টেনে জয়কে জিজ্ঞাসা করল, সত্যি কি তুমি পাস? শেষ হল না কথা। আমি হেরে গেলাম লেখা, আমাকে ক্ষমা করো। চলো ওঠো, ঘরে চলো। তুলতুলির জ্বর নেই, সারাদিন পিসি দিদার সঙ্গে গল্প করেই কাটিয়েছে। আসলে ওরা খুবই একা, সেটা
বেশ বোঝা যাচ্ছে। আগে এড়িয়ে যাচ্ছ লেখা, আমি আর পারছি না, একটু আশ্রয় দাও। বসার ঘরে ঢোকার মুখে লেখার কাঁধে মাথা রেখে ঝরঝর করে কেঁদে ফেলল জয়। পিসিমা জানতে চাইছেন কে এসেছে। জয়কে বিশ্রামে যেতে বলে ঘরে ঢোকে লেখা পিসিমার চুল বেঁধে দেবার জন্য। বসার ঘরে ঢোকার মুখে একখানা মাঝারি সাইজের ঘর। সেটা জয়ের আলমারি, টেবিল, খাট দিয়ে সাজানো। আলমারি খুলে পায়জামা পাঞ্জাবি টানতে গিয়ে হঠাৎ নিজেকে ছোট বলে মনে হলো। নতুন প্যাকেটে মোড়া জামা প্যান্টের শেড দুটো যেন বিদ্রূপ করতে লাগল। নতুন আসা পারফিউমটা যেন পচা গন্ধ ছড়াচ্ছে বলে মনে হলো। মনে মনে হয়তো নিজেকে সেট আপ করছিল সুজয়, নতুন জায়গায় বদলি। মাঝে মাঝে লেখার সঙ্গে এই নিয়ে খুনসুটি হয়। নিজেকে আরও ভালো করে প্রতিষ্ঠিত করা, লেখার তুলতুলিকে আরও ভালো করে রাখা, লেখার মনের ইচ্ছেগুলোকে মর্যাদা দেওয়া। আজ হয়তো টিফিন খাওয়া হয়নি। খেতে বসার কথা বলল লেখা। লেখা, তুমি আবার আগের মতো পড়ার কাজে সাহায্য করবে তো? পরীক্ষার সময় রাত জাগার সঙ্গী হবে তো? আবার তো কম করে 5 বছর, সামনে অনেক সময়, নিজেকে ভালোভাবে তৈরি করতে হবে। এবার হয়তো আর 5 বছর অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। সুজয়ের খাওয়া হয়ে যায়। অফিস থেকে ফিরে তুলতুলির সামনে দাঁড়াতে পারেনি। লেখার খবর নেবার সঙ্গে তুলতুলিও খুব আনন্দ করত। তুলতুলি হয়তো জানতে পেরেছে তার বাবা পাশ করতে পারেনি। তুলতুলি তাহলে কি শিখবে? লেখা মেয়েকে পড়াতে বসলে সামান্য কথার এপিট ওপিটে বাবার উদাহরণ দেয়। সুজয়ের কানে যতবার ওই কথাগুলো পৌঁছেছে ততবারই সুজয় বলেছে, তুলতুলি নিজের মতো হবে, ও নিজের মতো হয়ে বাঁচবে। আজ রাতে তুলতুলির পাশে পিসি দিদা, সুজয়ের পাশে পাশবালিশের পরিবর্তে লেখা। চারিদিক ঘন অন্ধকার, বর্ষার আকাশ। মনে হলো আবার বৃষ্টি শুরু হয়েছে। সকালের আকাশে রোদ ঝলমল আলো ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা গরম বাড়তে থাকে। সঙ্গে কালো মেঘে ঢেকে আসা আকাশ। ভোরে পরিবেশটার সঙ্গে রাতের পরিবেশের আকাশ পাতাল তফাত। ঘরে পায়ের কাছে টেবিল ফ্যান, মাথার সিলিং ফ্যানের আওয়াজ ছাড়া অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে আছে। আজ আর জয়ের নাক ডাকার আওয়াজ নেই। শুনছ, ঘুমিয়ে পড়লে নাকি? না লেখা, ঘুম আসছে না। জানো জয়, আমার মনে এক ক্ষীণ আশা ছিল, আর সেই আশাটা নিয়েই আমি সারাটা দিন কাটিয়েছি। টানাপোড়েনের যে কিছু কম ছিল তাও নয়। বারবার নিজের কাছে হেরে যাচ্ছি। পরক্ষণেই মনে হয়েছে তুমি ইয়ার্কি মারছ, কারণ আমাদের জুটি দেখে অনেকেই ঈর্ষা করে। তোমার সবেতেই ইয়ার্কি তো। মনে হয়েছিল একতোটা ফুল এনে আমার হাতে দেবে, হাসতে থাকবে, মুখে কিছু বলবে না, আমি বুঝে নেব। লেখা, সুজয় দে আমার ছোটবেলাকার বন্ধু, হরিনারায়ণ স্ট্রিট শাখার ছেলে। ও পাশ করেছে। আমার বুকটায় একটু হাত দাও লেখা, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, আমার এই ব্যর্থতা তোমার বন্ধুদের কাছে কি তোমাকে ছোট করে দিল? জয়, আমাদের বিবাহিত জীবন 1 যুগ হতে চলল। ভুলে যাও না সব কিছু। যুগে যুগে কত কিছু বদলায়, আবার আমরা নতুন দিনগুলোকে নিজের করে নিই। যেটা ঘটে গেছে সেটার জন্য দুঃখ পেয়ে লাভ কি? একটা যুগ শেষ হতে চলেছে, আবার একটা একটা দিন জমে আবার নতুন যুগ সৃষ্টি হবে। এই দুয়ের সন্ধিক্ষণে কিছু দুঃখ, কিছু হতাশা এলেও একটা অপ্রত্যাশিত ঘটনা তোমার আমার স্মৃতিতে জমা হয়ে থাকল।
আরও গভীর নিস্তব্ধতা। জয়ের গভীর ঘুমের স্বাদ অনুভব করছে লেখা। ঘন ঘন নাক ডাকার শব্দ। আজকের রাত কেটে যাবে। সকালবেলায় অপরাজিতার চারাটাকে দেখতে হবে। লেখা আর পারে না। বুকটা মোচড় দিয়ে ওঠে। সারাদিনের চাপা কান্না সুলেখাকে ভাসিয়ে নিয়ে যায়। চোখের জল নিঃশব্দে মোছে। অপরাজিতার চারাটার পাশে বর্ষার জল পেয়ে কতগুলো নতুন তুলসী গাছ বেড়ে উঠেছে। কেন যে তুলসী গাছের পাতায় পোকা ধরল ভেবে পায় না সুলেখা। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন পাপিয়া মিত্রের লেখা গল্প যুগের সন্ধিক্ষণে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।